নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভক্তি ছড়ানো গোষ্ঠী। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশের ভাগ্য পরিবর্তনে ধানের শীষকে জয়ী করার আহ্বান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। মজলুম একটি অংশ 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে। অভিযোগ জামাত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা। একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকার অবতীর্ণ হয়ে গেল। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানি যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণার বাকি মাত্র 2 দিন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। এবারে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নীতি নির্ধারণী পর্যায়ে বাড়াতে হবে নারীর অংশগ্রহণ। রাজধানীতে সেমিনারে জাইমা রহমান। নিরাপত্তার দায়িত্ব নিতে দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান। ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। সচল রাখতে হাজ লাইনে যাওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হচ্ছে না চুক্তি জানালো বিডা। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল। কেনা হচ্ছে 25টি বোয়িং। নির্বাচিত সরকারকে চাপ মুক্ত রাখতেই ভোটের আগ মুহূর্তে চুক্তি বললেন বাণিজ্য উপদেষ্টা। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। 71 আর 90-এ তাদের ভূমিকা নিয়ে মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকতে হবে। ঢাকা উত্তরের বিভিন্ন আসনে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। মুরসালিন হক জুনায়েদকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। পথে পথে পথসভা। নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে যত ব্যস্ততা, জনসমর্থন আদায়, উচ্ছ্বাসের শেষ নেই মানুষেরও। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী গণসংযোগে ঢল নামে নেতাকর্মীদের। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-র ইসিবি চত্বরে পথসভায় তারেক রহমান পৌঁছতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানান নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। বলেন তিনি নিজে এবং তার ছোট ভাইয়ের সন্তানরাও এই এলাকাতেই বড় হয়েছেন। পুরো নগরীকে নিরাপদ শহর করে গড়ে তুলতে চান তিনি। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17-তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 16 আসনের লাল মাঠের পথসভায়। ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের কথা জানিয়ে তারেক রহমান বলেন,
দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুলের মাঠে পথসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান এই এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের কথা উল্লেখ করে বলেন, 12ই ফেব্রুয়ারি হবে জনগণের ভাগ্যের উন্নয়ন ও দেশ পুনর্গঠনের নির্বাচন। কিভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়, আমরা দেশের কৃষকদেরকে কিভাবে অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপির আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। বিভাগীয় পর্যায়ে গণসংযোগ শেষে এবার রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরীর বিভিন্ন স্থানে পথসভায় ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। বললেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবেন তাদের দেয়া অঙ্গীকারগুলো। এদিন সন্ধ্যায় ঢাকা 14 আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী। 71 ও 90-এ তাদের ভূমিকা মনে করিয়ে দেন তিনি। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাদেরকে সজাগ থাকতে হবে যেন আবার আপনাদের সেই ভোটকে কেউ আমিরামে নির্বাচন করে বাক্সে বন্দি করতে না পারে। এছাড়া একই দিন রাজধানীর আরো 3টি স্থান ঢাকা 11, 12 ও 13 আসনের নির্বাচনী পথসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ তুলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, 15.5 বছর যারা কোথাও ছিলেন না, তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। এছাড়াও ক্ষমতায় যেতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী করারও ঘোষণা দিয়েছেন তিনি। আর নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে একটি দল। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। রোববার সকালে জনসভা শুরুর আগেই নেতাকর্মীর ঢল নামে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে। স্লোগানে জানান দেন ঢাকা 11 আসনে নিজেদের উপস্থিতি। সভায় এই আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই দুই ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল। আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। একটি দল তারা মাঝে মধ্যে বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ
ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ সময়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। ঠাকুরগাঁও নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামাত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই, তিনি কি করবেন সরকারি গেলে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী সমাবেশে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তারা বলেন, এদেশের মানুষ আর পুরনো রাজনীতিতে ফিরতে চায় না। গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে, তাদেরকে আমরা আর চাই না। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। লুটপাট, গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন বাঞ্ছনীয় ষড়যন্ত্র করলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্তভাবে রুখবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ 6 আসনে এনসিপি প্রার্থী SM সাইফ মুস্তাফিজের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। আমাদের আবার ডুয়ার ডাইয়া বিষয়। এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। নেত্রকোনা 1 আসনে নির্বাচনী প্রচারে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে মানুষ আবারও রাজপথে নেমে আসবে। সারা বাংলাদেশে ভোট সুষ্ঠু না হলে মানুষ কিন্তু আবার রাজপথে নেমে আসবে, তাদের অধিকার রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরও থাকছে। র্যাবে পাঠানো অনেক পেশাদার কর্মকর্তা ফিরতেন খুনি হয়ে। ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলেও এ সময় মন্তব্য করেছেন জাইমা রহমান। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে নারী আর শিশুদের স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তাদের যে এম্পাওয়ারমেন্টের জন্য গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ের নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। আমরা দেখলাম নারীরা কিভাবে সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীদের বৈষম্য, বঞ্চনার কথা। নারীর প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্বস্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে। সময় আসলে নারী শক্তি যাতে কোনোভাবেই সামনে না আসে, তার জন্য অনেক চেষ্টা চলছে। আমরা জানতে চাই, যারা সরকার ফর্ম করবেন
তারা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের উপরও নির্ভর করবে আমরা কি ধরনের ডিসিশন নেই। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলে দেওয়ার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এদিকে গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি ক্লাবের নারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও চা চক্রে যোগ দেন ডক্টর জুবাইদা রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ নজর দেয়া হবে নারী ও শিশুদের স্বাস্থ্য খাতে। আমরা নিশ্চিত করতে চাই বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা, সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা, নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা। মতবিনিময় সভায় নারীদের অগ্রযাত্রায় সকলের সহায়তা চান ডক্টর জুবাইদা রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর গত 55 বছরে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার মূল ভিত্তি ছিল বৈষম্য। এরই পরিণতিতে 2024 সালের জুলাইয়ে পুরো কাঠামো ভেঙে পড়েছিল। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক ক্ষমতা, সামাজিক মর্যাদা, আইনের প্রয়োগ এবং সুষম বন্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত। চাকরি, ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থাতেও প্রভাবশালীদের জন্য অবৈধ ও বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক, আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামী ব্যস্ত থেকেছে। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাসকারী 2 কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো, অর্থনৈতিক সুযোগ সুবিধা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল। গ্রাম, মফস্বল, শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত, বেইনসাফের বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। বিটিভি সৌজন্যে আমরা সরাসরি ছিলাম নাহিদ ইসলামের বক্তব্যে। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যে কোনো মূল্যে সরকার চট্টগ্রাম বন্দর সচল রাখবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। আর অন্তর্বর্তী সরকার আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আবারও স্থবির চট্টগ্রাম সমুদ্র বন্দর। দ্বিতীয় দফায় ফের চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার সকালে বন্দরের জেটি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন ভেতরে ঢোকেনি, বেরও হয়নি। চলছে না কোনো ধরনের কার্যক্রম। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেটের সামনে অবস্থান করতে দেয়া হচ্ছে না কোনো শ্রমিককেও। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার না করলে
চট্টগ্রাম বন্দর এলাকায় যে অশান্তির আগুন জ্বলবে, সে অশান্তির আগুনের জন্য সম্পূর্ণরূপে আমরা সরকার এবং কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট সকলকে দায়ী করব। এমন প্রেক্ষাপটে দুপুরে সচিবালয়ে আমদানি রপ্তানির এই লাইফলাইনকে সচল রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান নৌ উপদেষ্টা। বলেন, রমজানে 18 কোটি মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দর অচল রাখার চেষ্টা করছে কতিপয় লোক। আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে, তাহলে তাকে ধরা হবে। এরপর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিডার নির্বাহী চেয়ারম্যান পরিষ্কারভাবে জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না? আমার মনে হয় এটা ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আজ 2টা কার্যদিবস হচ্ছে। গেল 5 ফেব্রুয়ারি নৌ উপদেষ্টার আশ্বাসে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে 4 দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয় শনিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় চট্টগ্রাম বন্দর শ্রমিকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। হজের ভিসা কার্যক্রম শুরু হচ্ছে আজ। সরকারি হাসপাতালে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ ছাড়া দেওয়া হবে না অনুমতি, জানালো সৌদি আরব। আওয়ামী লীগ আমলে শতাধিক গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার জবানবন্দিতে উঠে এসেছে কিভাবে পেশাদার বাহিনীকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। ইকবাল করিম ভূঁইয়া জানান, পেশাদার অফিসার হিসেবে র্যাবে পাঠানো হলেও অনেক অপরাধী হিসেবে সেনাবাহিনীতে ফেরত আসতেন। জিয়াউল হাসান ছিলেন এমনই এক বেপরোয়া চরিত্র, তাকে থামানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। যথাযথ সেবা ও ভিসা প্রক্রিয়া সহজ করতে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত অন্তত 7,50,000 হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদিকে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মুসল্লিদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না। নির্দেশনা অনুযায়ী ফিটনেস সনদ সহ 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। খেলার খবর, আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোর গেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপ চলমান থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কাটেনি শঙ্কার মেঘ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এরপর থেকেই পিসিবিকে রাজি করাতে বহুমাত্রিক চেষ্টা করে আসছে আইসিসি, কিন্তু সরকারি সিদ্ধান্ত হওয়ায় বারবার অপারগতা প্রকাশ করেছেন মহসিন নাকভি। বাধ্য হয়ে এবার লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছেন আইসিসি কর্তারা। বিকেলে লাহোরে পৌঁছেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভিডিও কলে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তার যুক্ত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পিসিবিকে রাজি করানোর জন্য বড় কোনো আর্থিক প্রস্তাব দেয়া হবে আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশকেও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আসতে পারে এই বৈঠক থেকে। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মাসুদুর রহমান। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।